আপনাকে খুব আলোড়িত করছে কিনা, নাকি আপনি এটি মানে মানে আপনি এটা সমস্যাটা সহজে সহজে যেতে দিচ্ছেন? না না, সহজে যেতে দিচ্ছি না। জি। আমরা যেই চুক্তিটা, সরি আমরা না, হুম, অন্তর্বর্তীকালীন সরকার যে চুক্তিটা সই করেছিল, ওই ওই চুক্তিটা নিয়ে যখন আলাপ আলোচনা হচ্ছিল, হুম। আমার তো মনে হয় যে এত বড় একটা ডিসিশন নেওয়ার সময় আমাদের সাথে একটু অন্তত কনসাল্ট করে নিলে হয়তো ভালো হতো। ওনারা ডেফিনেটলি খুবই এক্সপিরিয়েন্স ব্যক্তিদেরকে হুম। ব্যবহার করে চুক্তিটা সই করেছে, নেগোশিয়েট করেছিল। কিন্তু আহ, এটা তো পুরো বাংলাদেশই জানতো যে পরবর্তীতে যেহেতু একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, হুম, হুম। ওটা যেই হোক না কেন, আমরা হতাম অথবা যদি হুম। লাক জামাতের যদি সাথে ফেভার জোট করতে হতো, হয়তো জি। জামাত ইসলামী হতে হুম। পারতো। তা এই দুটা দলের সাথে আমার মনে হয় যে আলাপ আলোচনা করার পরে যদি চুক্তিতে সই করা হতো, তাহলে আমরা মনে করি এই আমি আর আপনি যে কনভারসেশনটা আজকে করছি, এটা আর করতে হতো না। আম, আচ্ছা, আহ, আমিও আর at এটা নিয়ে this- জি। কথা কথা বলতে চাই না। এই সিরিজের শেষ প্রশ্ন, আপনি কনসাল্ট করার কথা বলছিলেন, আপনাদের যে এখন পররাষ্ট্রমন্ত্রী আছেন উনি বলেছেন কিন্তু যে বিএনপি এবং জামাত ইসলামের সাথে তারা কনসাল্ট করেছেন, উনি কনসাল্ট করেছেন। কিন্তু আমার উনার কথাটা আমি কিভাবে বিশ্বাস করবো আমি জানি না, কারণ বিএনপি থেকে একটা অফিসিয়ালি বলা হয় নাই যে আসলে আমাদের সাথে কনসাল্ট করা হয়েছে। জামাত একবার বলেছে যে তারা আসলে কনসাল্ট করে নাই, কিন্তু এটা নিয়ে সংসদে আলোচনা করে নাই। এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? খালেদ খালেদ ভাই, আমি হ্যাঁ। একটা জিনিস বলতে পছন্দ করি, আর জি। আমি বিশ্বাস করি যে যেহেতু নির্বাচন করে এসেছি, একটা রেসপন্সিবিলিটি আছে হুম, দেশের মানুষের সামনে সত্যি কথা বলার। তো হুম, হুম, আমি আপনাদেরকে বলে দিতে চাই যে ইন্টারিম গভর্নমেন্টের সাথে যখন বিএনপির আলাপ আলোচনা হতো, হুম, ওটা কনসালটেশন কম আর হুম। ইনফর্ম করাটা বেশি হতো। ওকে, আমাদেরকে ওনারা ইনফর্ম করে দিতেন যে এই ওকে, ডিসিশনটা আমরা নিয়েছি, গেট অন বোর্ড অর নট। তো আমরা তো হুম, আর কোনো পজিশনে ছিলাম না টু পুট এনি প্রেশার, তো আমরা ওকে। শুনতাম ওনাদের কথা। তো এটাই রিয়ালিটি। আপনাকে অনেক ধন্যবাদ জনাব চৌধুরী। আমি একটু জনাব আমিনের কাছে আসি একই প্রশ্ন নিয়ে। জনাব আমিন, আমি এই প্রশ্নটার মধ্যে শুধু একটু লেজ যুক্ত করতে চাই। আমাদের অনুষ্ঠানে আমাকে মানে কথা বলতে আরেকজন সংসদ সদস্য এসেছিলেন, রুমিন ফারহানা ব্যারিস্টার। উনি বলেছেন যে উনি বিষয়টি নোটিসে আনতেন, কিন্তু 5 জন সংসদ সদস্য পাওয়ার মতো, মানে সরকারি দল তো সরকারি দল, বিরোধী দল থেকেও বা এনসিপি থেকেও তিনি 5 জন পান নাই। সংসদে এটি আলোচনা হওয়া উচিত কিনা, চুক্তিটি আপনি ভালো বা মন্দ কিরকম দেখেন? জনাব আব্দুল আল আমিন। ধন্যবাদ খালিদ ভাই, ধন্যবাদ হুমাম ভাই, এবং দর্শকদের ধন্যবাদ। আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে, অবশ্যই যে কোনো আন্তর্জাতিক চুক্তি আসলে আমাদের পার্লামেন্টে কনসাল্ট হওয়া উচিত, ওপেন হওয়া উচিত। আমরা কিন্তু এর আগেও আমাদের পজিশন নিয়েছি। জুলাই আমরা যখন ঐক্যমত কমিশনের কথা বলেছি, হুম, তখনও আমরা বলেছি যে চুক্তিগুলো নিয়ে পার্লামেন্টে আলাপ হইতে হবে, হুম, এবং উচ্চকক্ষেও এটা আলাপ ছিল, হুম, উচ্চকক্ষেও চুক্তিগুলো নিয়ে আলাপ হুম, হবে। তো আমরা ওই পজিশনে আছি। সেই সাথে আমরা যেটা মনে করি যে এই চুক্তিটা একদম, আমরা যখন আমি এবং হুমাম ভাই দুইজনই ইলেকশনের একদম 11th আওয়ারে খুব দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম হুম, এই চুক্তিটা যখন হয়, হুম, হুম, এবং আমরা সবাই দৌড়াদৌড়ির মধ্যেই ছিলাম। তো এই রকম অবস্থায় চুক্তিটা হয়েছে, ওই হিসেবে আমরা রাজনৈতিক দলগুলো আসলে খুব বেশি ইনফর্ম ছিলাম না। হুম। কনসাল্টের তো আসলে ওই ধরনের প্রশ্নই আসে না। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, আরো একটু গুরুত্বপূর্ণ বিষয়, জনাব আব্দুল আলমিন, আমি আপনি কন্টিনিউ করবেন, আমি থামাই। আমি একদম ড্যাম শিওর, কারণ ওই সময় আমিও ঢাকায় 9 তারিখে, না আমি 10 তারিখে ঢাকায় গেছিলাম। 9 তারিখে যখনই চুক্তিটি স্বাক্ষর হয় তখন বোধহয় আমি ঢাকা যাচ্ছি আর কি। আপনারা অসম্ভব ব্যস্ত ছিলেন, কারণ আমি 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 জানি যে মানে আমি আসলে হুম্মামের সাথে 2-1 বার কথা বলার সুযোগ হয়েছিল। আমি জানি যে ও আক্ষরি করতেই দৌড়াইতেছিলেন এবং অন্যান্য সংসদ সদস্যরা সেই সময় দৌড়াদৌড়ি কোনো করতে উপায় ছিলেন। নাই ভাই, হ্যাঁ, কোনো এটা উপায় নাই। খুবই কারণ গুরুত্বপূর্ণ হচ্ছে, পয়েন্ট বলছেন। জি ভাই। হ্যাঁ, কারণ ওটা মনে করেন যে 9 তারিখ কিন্তু প্রচারণার অফিসিয়ালি শেষ দিন, রাইট, 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 লাস্ট রাইট, রাইট, 24 আওয়ার। রাইট। তো লাস্ট 24 আওয়ার্সে আসলে যেই আমরা প্রার্থীরা যেই রাশে থাকি, এটা আপনি ইলেকশন আপনি অনেক বছর দেখছেন। হুমাম ভাই তার ফ্যামিলির লিগাসি হুম, ইলেকশনের উপরে, হুম, উনি জন্মের আগে থেকে তার ফ্যামিলি হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম হুম, ইলেকশন করে জি, আসা ফ্যামিলি। তো ইলেকশনের মানে শেষ দিন প্রচারণায় আমরা যে ইয়েতে থাকি, তখন আসলে পলিটিক্যাল পার্টিজ বা আমাদের আসলে কনসাল্ট করার ওই পজিশন থাকে না। তো এত 11th আওয়ারে এই চুক্তিটা করা প্রয়োজন মনে হইলো,
আমাদের মনে হয় যে এটা আরো বিশ্লেষণ এবং আলোচনার Absolutely, দাবি রাখে। সেই জায়গায়- এবং অবশ্যই সেই জায়গায় আমিন, আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনারা কি এটা দলের মধ্যে আলোচনা করলেন যে কেমনি এরকম একটা চুক্তি এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার করলো ইলেকশনের মাত্র 3 দিন আগে, বা আমাদের কি করা উচিত এই চুক্তিটার ব্যাপারে কথা বলার জন্য? আমাদের কিন্তু হ্যাঁ, আমাদের দলের মধ্যে এটা নিয়ে আলোচনা আছে আচ্ছা, এবং আমরাও কিন্তু দলগতভাবে পজিশন নিছি। আমরা ঐকমত্য কমিশনেও পজিশন নিছি যে চুক্তি ওপেন হইতে হবে, পার্লামেন্টে আলোচনা হইতে হবে। রাইট। কিন্তু তো এই এটা কিন্তু চুক্তিটার আমাদের ব্যাপারে position। আপনাদের এই চুক্তিটা এখন এই চুক্তিটা, হ্যাঁ, এই চুক্তিটার ব্যাপারে আমি বলি স্পেসিফিক ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। হুমায়ুন ভাই একজন ফ্রাঙ্ক মানুষ, আমিও ফ্রাঙ্কলি বলতে চাই, খুব বেশি পলিটিক্যাল মারপ্যাচে যাইতে চাই না। যেটা হচ্ছে যে আসলে আমাদের এই অধিবেশনটা, হুমায়ুন ভাইও এগ্রি করবে যে যেই রাশের মধ্যে দিয়ে আমরা গেছি, মানে যেই দৌড়াদৌড়ির উপরে আমরা ছিলাম, 133টা অধ্যাদেশ, আরো নতুন অনেকগুলো বিল এবং রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাব, যেই রাশের মধ্যে আমরা ছিলাম, একটা মানে অনেক কি বলা যায় রুটিন ওয়ার্কও কিন্তু, যেটা যেমন মনে করেন মন্ত্রীদের প্রশ্নোত্তর, এরপরে হচ্ছে 71 বিধি, এরপরে সিদ্ধান্ত প্রস্তাব, বেসরকারি বিল, নানান কিছু কিন্তু আমাদের স্কিপ করে, যেগুলো না করলেই না, এই ধরনের কিছু অ্যাক্টিভিটিসে আমাদের যুক্ত হইতে হয়েছে। তো ওই প্রসেসের মধ্যে আমরা ছিলাম। তা আমার মনে হয় যে আমরা ওই টাইমটা পাইনি। আর রুমিন আপার যেই রেফারেন্সটা আপনি দিচ্ছেন, আমরা কিন্তু রুমিন আপার সাথে খুব ওপেন এবং স্বতন্ত্র সদস্য হিসেবে উনি আছেন, এবং আমরা কিন্তু বিরোধী দল থেকেও খুব কোঅপারেটিভ, এবং রুমিন আপার টাইমের ব্যাপারেও বিরোধী দল থেকে আমরা বলেছি যে তার টাইম, তাকে পর্যাপ্ত টাইম দিতে হবে কথা বলার। তো রুমিন আপা যেটা বলছেন যে 5 জন, হ্যাঁ, উনি স্বতন্ত্র ইলেক্টেড হয়েছেন, ওনার যেহেতু কোনো দলের সাথে উনি অফিসিয়ালি নাই, তাহলে স্বাভাবিকভাবে ওনার 5 জন দরকার, কিন্তু অফিসিয়ালি আসলে উনি এনসিপি কে বলেন নাই। তো আমাদেরও, হ্যাঁ, আমাদের জায়গা থেকে যেটা আমরা মনে করি যে এই রাইসটামটা আমরা পার করেছি, ওই অধিবেশনে আসলে আলোচনার ওই সুযোগটা আমরা পাই নাই। কিন্তু আমি মনে করি অবশ্যই আলোচনা হওয়া উচিত, কারণ এটা একটা নিরাপত্তার ইস্যু, এটা রাষ্ট্রীয় স্ট্রেংথের ইস্যু, এটা হচ্ছে আমাদের, আমরা বারবার বলেছি আমাদের চুক্তি আমরা হবে, আমরা ভারতের সাথেও আমরা সম্পর্ক চাই, আমরা চীনের সাথেও সম্পর্ক চাই, আমেরিকার সাথে সম্পর্ক চাই, আমরা ওপেন, কিন্তু মর্যাদার প্রশ্নে আমাদের সম্পর্কটা হবে। আমরা অতীতে দেখছি যে সম্পর্কগুলো হচ্ছে যেমন ভারতের সুজাতা সিং আইসা ইলেকশন ডমিনেট করে গেছে, এই ধরনের সম্পর্ক আমরা চাই না। এখানে আরেকটা কথা আমি যুক্ত করতে চাই, একটু যুক্ত করে ফেলি, সেটা হচ্ছে যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, বেসিক্যালি যিনি এখানে কি মেকার ছিলেন, উনি কিন্তু পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে, নিরাপত্তা উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। জি, হ্যাঁ, নিরাপত্তা উপদেষ্টা, উনি পররাষ্ট্র মন্ত্রী হয়েছেন। তো ওয়ান কাইন্ড অফ, এটা মনে হয় আমাদের কাছে, কোনো কনস্পাইরেসিতে যেতে চাই না, কিন্তু ওপেন মনে হয় যে আসলে বিএনপি জিনিসটারে ওন করেই এই জিনিসটা ওনাকে ওন করছেন, কারণ বেসিক্যালি বলা হয় যে উনি এই পুরো ব্যাপারটা ডিল করছেন। ওকে, দুইটা জিনিস জনাব আব্দুল আল আমিন, আমার কাছে মনে হচ্ছে যে সংসদে এবং নির্বাচনের ঠিক আগে আগে যেটি বলেছেন, দুটি পয়েন্টই খুব ভ্যালিড, এবং আপনি যখন আমার সাথে কথা বলতেছিলেন তখন আমি হুম্মামের দিকে তাকাইছিলাম কিছুটা, হুম্মামও হয়তো দুইটা ব্যাপারেই আসলে একমত হয়েছেন যে প্রচণ্ড ব্যস্ততার প্রসঙ্গটা আপনি করেছেন, এবং এই সংসদে আপনাদের অনেক কিছু করতে হতো, কিন্তু সংসদের বাইরে ও তো আপনাদের এনসিপির বিভিন্ন ভূমিকা আমি দেখতে পাই, এনসিপির এবং জোটের, সেইখানেও কিন্তু আমরা এই চুক্তিটি নিয়ে ভালো মন্দ কোনো কিছু আমরা শুনতে পাই না। এমনকি আপনাদের জোটে একজন আছেন এবি পার্টির জনাব ফুয়াদ, তিনি এসে আমাকে বলেছিলেন যে ব্যাপারটা তো ইন্ডিয়ান নেরেটিভ। আমি বলি যে ভাই, ইন্ডিয়ান নেরেটিভটা ক্ষমা করে দেন, আমি তো পড়ে দেখতেছি চুক্তিটা ভালো হয় না, এখন আপনি সংসদে আলোচনা এটা করে বা আলোচনা করে আমাকে বুঝায় বলেন যে এটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। তো সংসদের বাইরে এটা নিয়ে এনসিপির মধ্যে আলোচনা আছে কিনা যে আমরা এটাকে, হ্যাঁ, আলোচনা আছে, আর আমি ওইভাবে বলতে চাই না যে, হ্যাঁ, আমি বলতে চাই না যে ইন্ডিয়ান ন্যারেটিভ বা এই ধরনের আলোচনা আমি যাইতে চাই না। আমি মনে করি যে আমরা অতীতেও আমরা দেখছি যে বিরোধীদের প্রোপাগান্ডা বা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করলাম, এইসব পয়েন্টে গিয়ে আমরা টেকনিক্যাল আলাপে যাই না, আমরা মর্যাদার আলাপে যাই না, আমরা ট্যাগিং এর আলাপে গেছি, ওই প্রশ্নে আমরা যাইতে চাই না। আমরা আমাদের মর্যাদাটা এনশিওর করতে চাই। হ্যাঁ, আমাদের দলের মধ্যে এটা নিয়ে আলোচনা আছে, আমরা এটা নিয়ে আলোচনা করতেছি যে আমরা কি পজিশন নিব, কিন্তু আমরা বলেছি একটা জায়গায় আমাদের বেসিক পয়েন্ট, এটা শুধু আমেরিকার সাথে 9 তারিখের চুক্তি না, সবগুলো চুক্তির ব্যাপারে, বিদেশি চুক্তির ব্যাপারে আমরা এই ব্যাপারে আমাদের পজিশন হচ্ছে এটা ওপেন হইতে হবে, এটা নিয়ে ডিসকাসড হইতে হবে, এটা কোনোভাবে যাতে, ওই যে ইন্ডিয়ার সাথে আমি দেখছি যে আওয়ামী লীগের সময় আমরা দেখছি যে আমরা জানতামই না কি চুক্তি হচ্ছে, শুধু আমরা সংখ্যা জানতাম, এতগুলো চুক্তি স্বাক্ষর, এই ধরনের ঘটনা যাতে না ঘটে, আমার মনে হয় হুম্মা ভাইও এগ্রি করবে। আচ্ছা, আমি একটু একটা সেকেন্ড আপনাকে ধন্যবাদ জনাব আব্দুল আল আমিন। আমরা পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু আবির ভাইকে বলবো যে আমাদের আগের এপিসোডের ডেসক্রিপশন আছে, এইটা কেউ কেউ একটু বলতেছিলেন এটা একটু
প্লিজ এটা একটু দেখবেন এটা ঠিক করা যায় কিনা, দর্শকরা একটু বিরক্ত হচ্ছেন এটা নিয়ে আগের ডিসক্রিপশনে। এইবার আমি যে প্রসঙ্গে আসতে চাই সেই প্রসঙ্গ হচ্ছে হামের টিকা। তবে জনাব চৌধুরী, আমি এই প্রসঙ্গটাতে আপনার উত্তরটা নিতে চাই আমিনের উত্তরের শেষ পরে আর কি, আপনি যদি অনুমতি দেন আর কি, যে আমি একটু আমিনকে প্রথমে এটা জানতে চাই। জনাব আব্দুল্লাহ আমিন, আপনি জানেন যে দেশি বিদেশি কিছু মিডিয়ার প্রতিবেদন, ইউনিসেফের কর্মকর্তাদের সাক্ষাৎকার, এগুলি থেকে প্রমাণিত যে ডক্টর ইউনূস সরকার দেশে টিকা প্রদানে পরিবর্তন আনতে চেয়েছিলেন, কিন্তু আসলে এটি প্রমাণে মানে ইউনিসেফের লোকজন এটা সতর্ক করে দিয়েছিলেন, মানে আমরা যদি পত্রিকার, এবং এইটা এক ধরনের গাফিলতি, অনেকে এটা হয়তো আরও বেশি বললে আরও বেশি এটা বাইর হবে, এবং এইটাকে হচ্ছে ব্যাকআপটা এটা বুঝতে না পারা, স্বীকার না করা, বা অতটা নাও জানতে পারা। আপনারা ব্যাপারটাকে আসলে কিভাবে দেখছেন? মানে আমরা এখানে যেটা মনে করতে, আমরা যেটা মনে করি যে শিশুদের যে স্বাস্থ্য, এই ব্যাপারে কোনো ধরনের গাফিলতি করা এটা চরম মানে এক ধরনের কি বলা যায়, মানে এটা অন্যায় বলবো, এক ধরনের মানে অনেক মানে কঠিন অন্যায় হয়েছে। এবং আমরা দেখেছি যে ইন্টারিমের সময় আমরা দেখেছি স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিলেন উনি এত ফাংশনাল ছিলেন না, এটা তো আমাদের বলতে হবে। তো এবং উনি আমরা দেখেছি যে স্বাস্থ্যর নানান ইস্যুতেই, এটা শুধু হামের ইস্যু না, নানান ইস্যুতেই ডিসিশন নিতে দেরি করছেন, ডিসিশন গুলো হয় নাই, বা ওনাকে দেখা যায় না, উনি একজন অসুস্থ মানুষ ছিলেন কিন্তু তার উপরেই ডিপেন্ডেবল হয়ে রয়েছে। এই ধরনের ইস্যুর আমরা তখনও বিরোধিতা করছি যে অবশ্যই স্ট্যান্ড নিতে হবে। সেই সাথে আরেকটা জিনিস অ্যাড্রেস করি, হ্যাঁ এটা ট্রু যে ইন্টারিমের সময়ে এখানে গাফিলতি ছিল, কিন্তু এটা শুরু হয়েছে 18 থেকে, মানে শুরু হয়েছে কিন্তু আরো আগে থেকে। আপনার করোনার পর থেকেই আওয়ামী লীগ আমলেও এই পুরো হামের পুরো প্রজেক্টটা নিয়ে তারা হচ্ছে গাফিলতি করছে, এবং ওইটার ধারাবাহিকতা এক ধরনের মানে ইন্টারিমও ওইটার মানে লিগাসিটা টাইনা নিয়ে গেছে। এইখানে আমি আওয়ামী লীগ প্রথম এই জিনিসটা শুরু করছে, এই যে হামের টিকার ব্যাপারে গাফিলতি, এটারেও অ্যাড্রেস করতে চাই। এবং ইন্টারিম যে গাফিলতি করে এই যে একটা প্যান্ডেমিক সিচুয়েশন তৈরি হলো, আমাদের প্রায় 300-র অধিক শিশু মারা গেলেন, এবং আমরা পার্লামেন্টেও আলোচনা করেছি এই ব্যাপারে। আমরা খুব স্বতন্ত্র সংসদ সদস্য, বিরোধী দল, সরকারি দলের সবাই আমরা ব্যাপারটা খুব সংবেদনশীলতার সাথে আলাপ করেছি যে এই ব্যাপারে আমাদের বিরোধিতা বা ইয়ের বাইরে গিয়ে পুরো ব্যাপারটা অ্যাড্রেস করে অতি দ্রুত স্টেপ নিতে হবে। এবং আমরা দেখেছি যে সরকার স্টেপ নিয়েছে, অক্সিজেন সরবরাহ, আইসিইউ, এই মেকানিজম গুলো করার চেষ্টা করেছে। কিন্তু জনাব আব্দুল্লাহ আমিন, আমি কিন্তু নিরপেক্ষভাবে দেখলে এই যে শিশুর টিকার বিষয়ে যে গাফিলতিটা, এটা আমি অ্যাবসলিউটলি অন্তর্বর্তী সরকারের দেখি। মানে আপনি এটার মধ্যে আওয়ামী লীগের নামে একটা যুক্ত করলেন বটে, কিন্তু আমি এটার মধ্যে দেখি যে এটা অ্যাবসলিউটলি ইউনূস গভর্নমেন্টের ফল্ট। না আমি খালিদ ভাই, আমি মানে কারণ হচ্ছে যে আপনারা মনে করেন অতীতে কেউ একটা অপকর্ম শুরু করছে, আমি এটার লিগ্যাসি টাইনা নিলাম, তার মানে তো আমি অবশ্যই দায়ী। ওকে, আমি এই ব্যাপারে আমি কোনো মানে ডিফেন্ড করতে চাই না, একটা অন্যায় ঘটছে এটারে আমি কোনোভাবে ডিফেন্ড করতে চাই না, এটার ব্যাখ্যা তাদেরকে অবশ্যই দিতে হবে যে কেন এই ধরনের গাফিলতি। একটা এক্সপেরিমেন্ট আমি করতে পারি, কিন্তু কোনো ব্যাকআপ না রেখে শিশুদের লাইফকে ঝুঁকিতে ফেলে আমি একটা এক্সপেরিমেন্ট করব, এটা কোনোভাবে লজিক্যাল হইতে পারে না, কোনোভাবে অ্যাকসেপ্টেবল হইতে পারে না। এই ব্যাপারে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে আমরা এই পুরো ব্যাপারটা অ্যাড্রেস করে তাদের দোষ তো আমি বলতেছি, কিন্তু কিভাবে সলিউশন দরকার এটা নিয়েও পার্লামেন্টে আমরা আলোচনা করেছি, এবং সরকারি দল বিরোধী দল আমরা কোঅপারেশনের ব্যাপারেও চেষ্টা করেছি। সরকারি দলের সদিচ্ছা ছিল, এবং তারা আইসিইউ হচ্ছে অক্সিজেন গুলো এগুলো মানে তাৎক্ষণিক প্রক্রিয়ায় তারা এই মেকানিজমের মধ্যে যাইতে চেষ্টা করছে। কিন্তু এত দিনের একটা মানে সিস্টেমে গ্যাপের কারণে এই যে শিশুর মৃত্যু, এটা অবশ্যই আমাদের জন্য আসলে জাতি হিসেবে তো অবশ্যই দুর্ভাগ্যজনক। ওকে, আমি একটু জনাব চৌধুরী আপনার কাছে যেতে চাই, এই ব্যাপারে আপনার মতামত কি, আপনি এটাকে কিভাবে দেখছেন? আপনার সরকার এটাকে আসলে সামাল দিতে পারছে কিনা, মানে আমরা কার ভুলকে কি করেছে সেটার কথা মানে সেইটা আমরা বলতে চাই। আর একজন সায়েম খান, উনি আমাকে বলতে চাইছেন যে খালেদ ভাই ইউনূসের আমলে কোনো সুবিধা নিতে পারেনি বলে খালেদ ভাই সব দোষ ইউনূসকে দিচ্ছে। ভাই আমি আপনাদের একটা কথা বলে রাখি ভাই, মানে আচ্ছা ঠিক আছে, মানে বলেন, জনাব চৌধুরী বলেন। আমি এটার জবাবটা আমি হয়তো দিলে ভালো হয়। খালেদ ভাই আপনি এটার মধ্যে ইনভলভ হবেন না। জি 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 বলেন। আমাদের
সত্যি করে বলতে আমরা এখন একটা স্টেবল সিচুয়েশনে আছি আপাতত। কতদিন থাকে ঠিক ঠিকানা নাই, কিন্তু এখন যে কাদা ছুড়াছুড়ি শুরু হয়ে গেছে না, এটা থেকে আমাদের দূরে থাকাই মনে হয় ভালো হতো। তবে কিছু কিছু বড় ইস্যু যেগুলা ঘটেছে অতীতে, ওগুলা বোধহয় এখন একটু ক্ল্যারিফাই করা ভালো। ইন্টারিম গভর্নমেন্ট প্রকিউরমেন্ট স্কিমটা চেঞ্জ করতে চেষ্টা করে না, ওনারা করেছে। সবাই বললো, ইউনিসেফ থেকে শুরু করে সবাই যারা এটার মধ্যে হাইলি এক্সপিরিয়েন্স, তারা বললো যে এটা করো না, এটার মধ্যে মেজর প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। এখন ইউনূস সাহেবের সরকারের সময় ওনারা কিছুটা ঘাটতারা ছিল। সবকিছু যেটা আমরা আওয়ামী লীগের আমল থেকে যেগুলা পেয়েছি সবকিছুই খারাপ, সবকিছুই চেঞ্জ করতে হবে, এটা নো কম্প্রোমাইজ। ভালো কথা, ওনারা কোনো কম্প্রোমাইজ করলো না, নতুন একটা সিস্টেমে নিয়ে আসলো। এখন ওটার জন্য আমরা বর্তমানে সাফার করছি। আমি একটা জিনিস শেয়ার করতে চাই। ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা বড় ডিজাস্টার হয়েছিল। ডিজাস্টারটা ছিল একটা আমাদের ট্রেনিং জেট ক্র্যাশ করেছিল মাইলস্টোন স্কুলের মধ্যে, আপনার মনে আছে হয়তো। ওই ঘটনাটা যখন ঘটেছিল, প্রথম কয়েক ঘন্টার মধ্যে সবাই ছুটাছুটি করছিল যে এটাকে কেমনে করে ট্যাকল করা যায়। এটা আগুন প্রথমে নিভাতে হবে, হাসপাতাল নিতে হবে, বার্ন ইউনিট অর্গানাইজ করতে হবে। এখন অনেক মানুষ অনেক ধরনের চেষ্টা করেছিল, আমাদের দলের থেকেও অনেক মানুষ গিয়েছিল সাহায্য করার জন্য। কিন্তু একজন ব্যক্তির ব্যাপারে আমি আজকে বলতে চাই, এটার জন্য হয়তো আমাকে পরবর্তীতে অনেক গালি খেতে হবে, কিন্তু আবারও বলছি যে সৎ সাহস নিয়ে কথাটা বলছি। আমাদের একজন ডাক্তার ছিলেন, উনি বোধহয় পরবর্তীতে আওয়ামী লীগের সময় মন্ত্রীও ছিল। ওনাকে সবাই চিনে, ডক্টর সেন, ওনাকে সবাই চিনে অ্যাজ দ্য গুরু অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট আর বার্ন ইউনিটের জন্য। প্রথম বোধহয় বার্ন ইউনিট উনি অর্গানাইজ করেছিল বাংলাদেশে। ওনার তরফ থেকেও কিন্তু সাহায্যের হাত বাড়ানো হয়েছিল। আর এই জিনিসটার মধ্যে আমি নিজে পার্সোনালি ইনভলভ ছিলাম, ওই জন্য আমি জানি। উনি বলেছিল যে দেখেন, আমি জানি যে একটা বিশাল অকারেন্স হয়েছে, আই উড লাইক টু হেল্প, যেভাবেই হোক না কেন আই উড লাইক টু হেল্প। আমি এই মেসেজটা পাস অন করেছিলাম ইন্টারিম গভর্নমেন্টের কাছে। ইন্টারিম গভর্নমেন্টের রেসপন্স ওয়াজ অ্যাবসলিউটলি নট, সাহায্য নিল না। আমি জানি না, সাহায্য নিলে হয়তো কয়েকটা যান বেঁচে যেত, বাট ওনারা নেননি। अगेन এটা হচ্ছে কি ওই ঘাটটার আমি বলেছি করব না, সো ওই সাহায্যটাও নেয়নি। এই ধরনের অনেক ঘটনা আছে যেখানে ওনাদের স্টাবার্ননেসের কারণে আমাদের এখন বর্তমানে অনেক জায়গায় সাফার করতে হচ্ছে। ডিসিশন তো জনগণ নিবে, পরবর্তীতে ওনারা ডিসাইড করবে যে আমরা খুবই দুঃখজনক, আসলে খুবই দুঃখজনক। আমরা আসলে ইন্টারিম গভর্নমেন্টকে কিভাবে করে রিমেম্বার করব, মনে রাখবো কিভাবে করে, ওটা হয়তো 5-10 বছর পরে বাংলাদেশের জনগণ ডিসিশন নিবে। তার সাথে সাথে একটা জিনিস আমার মনে হয় যে সবকিছু গায়ের জোরে চেঞ্জ করতে হবে, এই জিনিসটা কিন্তু খুব খারাপ একটা জিনিস। আমার মনে হয় যে অনেক জায়গায় গত 50+ ইয়ার বাংলাদেশ স্বাধীন হয়েছে, অনেকগুলা তো ট্রাইড এন্ড টেস্টেড মেথড আছে যেগুলো আমরা জানি কাজ করে, তো ওগুলাতে আমরা নাই ঘাটাই, ওই প্রক্রিয়াটাতে আমরা থেকে যাই। আশা করছি যে এই বিশাল ডিজাস্টার গুলার থেকে আমরা কিছুটা সাহায্য পাবো। এখন খালেদ ভাই একটু যদি সুযোগ দেন, তাহলে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস অ্যাড করতে চাচ্ছিলাম। আমিন একজন সংসদ সদস্য, ওনাদের সংসদের ভূমিকা নিয়ে কথাটা বলেছিলেন যে এই টপিকগুলো ওনারা রেজ করছেন নাকি না। আমার মনে হয়, আর আমি এটা আবারও বলছি, যে বাংলাদেশের ভালোর জন্য কথাটা বলছি, যে আমার মনে হয় যে বিরোধী দল এনসিপি ইনক্লুডেড হ্যাভ টু বি ফার মোর অ্যাক্টিভ ইন পার্লামেন্ট। ওনাদের আরো শক্তিশালী ভূমিকা রাখা উচিত, বিকজ এই যে ওনারা একটু আগে আমরা যেটা ডিসকাস করছিলাম ট্যারিফের ব্যাপারে, ওটা ওনারা যদি শক্তিশালী ভূমিকা রাখলেই যে হচ্ছে জিনিসটা কিন্তু এরকম না। ওকে ওকে, আপনারা তো মেজরিটির উপরে চলতেছেন। আমিন আপনি বলবেন, কিন্তু আমি একটু চৌধুরী সাহেব আপনার কাছে একটু জানতে চাই যে মানে শক্তিশালী ভূমিকাটা আপনি আসলে একটু ব্যাখ্যা করবেন, যে মানে আপনি ওদের কাছে কি শক্তিশালী দেখতে চাচ্ছেন,
আপনারা নিজের শক্তিশালী আমরা আমরা আমাদের এখানে তো একটা চেক এন্ড ব্যালেন্সের বিষয় আছে। আমরা সবসময় বলি যে বাইরে, সংসদের বাইরে চেক এন্ড ব্যালেন্সের কাজটা করে হচ্ছে গিয়ে মিডিয়া, প্রেস, কিন্তু সংসদের ভিতরে ওই চেক এন্ড ব্যালেন্সের কাজটা করার কথা বিরোধী দলের। বিরোধী দল অনেকটাই, হ্যাঁ আমি বলবো না যে এটা সবকিছু খুব ফেয়ারলি কাজ চলছে, কিন্তু ওনারা যদি আরেকটু ভোকাল হতো, আমার মনে হয় যে এখানে আমাদেরকেও যদি ওনারা প্রেসারে রাখতো তাহলে আমরাও আরো বেশি জবাব দিতে পারতাম। এবার পরিষ্কার হয়েছে যে আপনি আরেকটু পিছনে চলে যাই খালেদ ভাই, এবার পরিষ্কার হয়েছে। আপনি মেনশন করেছিলেন যে রুমিন আপা আমার খুব ঘনিষ্ঠ ব্যক্তি, উনি বলেছিল যে 5 জন সংসদ সদস্য খুঁজে পাচ্ছিল না এই জিনিসটা রেজ করার জন্য। এইখানে আমি বিশ্বাস করি যে রুমিন আপা হয়তো আমাকে ইনাফ চিনে, আর আমার উপরে অতটুকু ভরসা আছে ওনার, যে উনি যদি আমাকেও বলতো আমিও কিন্তু ওনার সাপোর্ট দিতাম। উনি সরকারি দলের কাছে ভয়েই মনে বলে নাই, বাট শিওর বিরসা ফারানা নিশ্চয়ই আমাদের মানে আপনার এই কথা নিশ্চয়ই শুনবেন এবং আপনি যেটা সাপোর্ট দিবেন সেইটা নিশ্চয়ই তার কাছে পৌঁছাবে। এইবার আমি যে আপনার শেষ হলে আমি পরবর্তী প্রসঙ্গে একটু যেতে চাই। এইবার হচ্ছে যে একটু আমিন থেকে অনুমতি নেই চৌধুরীকে দিয়েই শুরু করার জন্য। আমিন, আপনি আমাদের সঙ্গে থাকবেন। একই প্রশ্ন আমি আসলে চৌধুরীকে দিয়ে আমি একটু শুরু করতে চাই। জনাব হুমায়ুন কবির চৌধুরী, আপনি জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সংসদে বলেছেন যে নির্বাচন নিশ্চিত করার জন্য এই জুলাই সনদে তাকে রাজি হতে হয়েছে। আমাদের একজন দর্শক রাকিব হাসানও এই কথাটা আমাদের নজরে আনছেন, আমাদের যে রিসার্চ টিম তারাও আনতেছে। আপনি কি এই কথাটার সাথে একমত? আসলে আচ্ছা ওই সময় তো একটু বিপদে ছিলাম সেই জন্য মেনে নিছি, এখন ভবিষ্যতে আর করবো না বা করতে পারবো না, এরকমটাই মনে হয় কিনা? আমার এই প্রশ্নটার জনাব আমিন থেকেও আমরা শুনবো, কিন্তু জনাব আমিনের জন্য প্রশ্নটার আরেকটু পার্ট আছে, আমি ইচ্ছা করলে একটু পার্টটা বলেও রাখতে পারি। জনাব আমিন, আপনারা কি আসলেই এমন একটা অবস্থা করেছিলেন যেখানে আসলে সবারই মনে হয়েছিল আপনারা নির্বাচন চান না, ইনু সাহেবকে রেখে দিতে চান, আপনাদের 3 জন ছাত্র উপদেষ্টা আছে, আপনারা যা ইচ্ছা তাই করতে পারতেছেন, আপনারা অনেক বেশি পাওয়ারফুল ছিলেন, দ্যাটস ওয়াই যত বেশি নির্বাচন পিছাবে তত আপনাদের সুবিধা হবে, এরকম আপনাদের একটা ইন্টেনশন ছিল কিনা? এবং জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়ে আমরা একটু জনাব চৌধুরী আপনাকে জানতে চাইবো যে উনি কি এটা বলে ফেলছেন, মনে ছিল, নাকি আসলেই ঘটনাটা এরকম? মানে অনেক সময় হয় না, মানুষ সালাউদ্দিন সাহেব তো এখন অনেক বেশি সুন্দর করে গোল গোল করে কথা বলেন, এখন হয় কি যে এই কথা বলতে থাকলে একটা হাততালির জন্য একটু বলে ফেলছেন কিনা, নাকি এইটাই আসলে ইন্টেনশন? খালেদ ভাই, আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করি। আপনি নির্বাচনের আগে, ফেব্রুয়ারি মাসের আগেই ধরেন, ফেব্রুয়ারি মাসটা জানুয়ারি মাসের আগে আপনাকে এভরিডে কতজন বলতো আরে রাখেন মিয়া, কোনো নির্বাচন কিছুই হবে না? এটা দিস ওয়াজ আ স্ট্যান্ডার্ড। আমি যখন ইলেকশনের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তো আমি আগে থেকে প্রিপারেশন নিচ্ছিলাম, অনেকজন তো ছুটাছুটি করছিল নমিনেশনের জন্য, আমিও ছুটাছুটি করেছি, ওই যে ঠিক মতো সবকিছু হয় না কিনা। তখন আমাকে আমার আত্মীয় স্বজন পর্যন্ত বলেছে যে এত কি পাগলামি করছো, কোনো নির্বাচন হবে না। আর ইউনূস আমি শুধু একটু যোগ করি, আমাদের অগ্রজ মানে জিল্লুর রহমান ভাই খুব জোর দিয়ে বলেছেন, অন্য কে কি বলেছে জানি না, জিল্লুর রহমান ভাই খুব জোর দিয়ে বলেছে যে ইলেকশন হবে না। তো আপনারাও আপনি চিন্তা করেন, আপনি চিন্তা করে দেখেন, জিল্লুর রহমান সাহেবকে আমি যতটুকু রেসপেক্ট করি, ওনার ওপিনিয়ন ডেফিনেটলি ম্যাটার্স ইন বাংলাদেশ, ঠিক না? এখন উনিও বলতেছে যে কার কোনো নির্বাচন হবে না, আমিও তো আমার হাফ মাই ব্রেন ওয়াজ থিংকিং যে নির্বাচন হবে না, বাদ দিই। তো এখন এটা হলো গিয়ে এক জিনিস। দ্বিতীয় হচ্ছে গিয়ে আমরা কি আসলেও এই নির্বাচন হওয়ার জন্য যা যা করণীয় করেছি? নিশ্চয়ই করেছি। এতই যদি ভালো হতাম তাহলে তো আমি মসজিদে ইমামতি করতাম, আমি তো রাজনীতি করতাম না। বাস্তবে চলে আসি, আমি রাজনীতি করি, আর রাজনীতি করার জন্য আমার নির্বাচন করতে হবে। এখন নির্বাচন করার জন্য যদি ওনারা যেটা বলছে, ওনারা তো যেই প্রেসার দিয়েছিল, এনসিপি যেই প্রেসার দিয়েছিল যে জুলাই সনদ সাইন করবো না, এই করবো না, হ্যান করেগা ত্যান করেগা, কত কিছু বললো না? তো আমরা বললাম যে ভাই আপনারা সই দেন, আমি দেখেন আমি সই দিলাম, আপনারাও দেন। ওনারা ওটাতেও করলো না, পরবর্তীতে গিয়ে করেছে, ঠিক আছে। কিন্তু এখন আমাদের তো মেইন জিনিস ছিল যে বাংলাদেশ যে সিচুয়েশনের মধ্যে ছিল, এটা আপনি হয়তো ভালো বুঝবেন, কোন ধরনের আপনার ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসছিল না, সবকিছু বন্ধ ছিল। অনেক কিছু লাইন আপ করা হয়েছিল, এটা আমি ইউনূস সরকারকে আমি ধন্যবাদ জানাই যে ওরা অনেক কিছু লাইন আপ করেছিল, বাট 1 টাকা ডিরেক্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসছিল না। কারণ প্রত্যেকটা ব্যক্তি একই কথা বলতো, নির্বাচিত সরকার আসুক,
তারপরে দেখব আচ্ছা নির্বাচিত আচ্ছা সরকার, জনাব হুমায়ুন তারপরে কবির চৌধুরী, দেখব। এইটার কারণ কি একটা হইতে পারে যে আপনারা যেহেতু ওই সরকারকে দেখতে পারতেন না বা অ্যাপারেন্টলি দেখতে পারতেন না, আপনারা কাটা বেছিয়ে রাখছিলেন পথে অনেক, সেই জন্য নির্বাচন মানে সেই জন্য ইনভেস্টমেন্ট আসতেছিল না? খালেদ ভাই, এটাই যদি হতো না তাহলে আমাদের থেকে বড় গরু আর কেউ নাই, কারণ এটা তো এখন আমরা সাফার করছি। বাস্তব কথা, আমরা যদি এই কাটা বিছিয়ে রাখতাম, আর আমরা জানি যে পরবর্তীতে গিয়ে আমাদের এই এনভায়রনমেন্টের মধ্যে আমাদের সরকার গঠন করতে হবে আর এই ধরনের ইকোনমি নিয়ে আমাদের কাজ করতে হবে, তাহলে কি আপনার সত্যিকারই মনে হয় যে এটা আমরা করতাম? আমরা তো চাচ্ছিলাম যে, আর আমরা বারবার করে বলছি, উই নিড ইউনুস টু সাকসিড। ডক্টর ইউনুস যদি সাকসেসফুল হয়, তাহলে আল্লাহ দিলে যদি একটা ভালো একটা ইকোনমি নিয়ে আমরা সরকার গঠন করতে পারি, তাহলে তো এই বাজেট নিয়ে আমাদের চিন্তাই হতো না। বর্তমানে ঘাম ছুটে যাচ্ছে কেমনে করে কি হবে। এই আমি এখন বর্তমানে চিটাগাঙে বসে আছি, আমাকে প্রত্যেকদিন বলা হয় যে এই রাস্তা কয়টা হবে, আপনি এতগুলি খামাখা কেন চাচ্ছেন, দুইটা একটা দিয়ে শুরু করি, আস্তে আস্তে করে করেন না, 5 বছর আছেন তো। আমি তো জানি রিয়ালিটি হচ্ছে গিয়ে যে there is a financial crisis, আমার তো একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, না ওটার জন্য এইসব অবস্থা। না, কেন আমাদের এরকম মনে হয় জনাব হুমায়ুন কবির চৌধুরী? আমরা দেখি যে মানে আই মে বি রং, কিন্তু বিএনপি গভর্নমেন্ট পুরোপুরি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে পথে চলতেছিল অথবা যে পথে গিয়ে দাঁড়ায়ছিল ওই পথেই আসে। মানে মানে আপনার বিডার চেয়ারম্যান, আপনার পররাষ্ট্র উপদেষ্টা, আপনার প্রেসিডেন্ট, আপনার অ্যাটর্নি জেনারেল, আইনমন্ত্রী, মানে ইউ আর দেয়ার এন্ড ইউ আর জাস্ট ফলোইং। আমি জানি না অ্যাবসলিউটলি খালেদ ভাই, জি আমাদের বলে না যে কন্টিনিউয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি আমরা অলরেডি এমন একটা বিশাল স্ট্রোকের মতো সাফার করেছি যে বডিতে এমন একটা শক লেগেছিল যে পুরো বাংলাদেশটাই একদম কেঁপে গিয়েছিল। তাহলে আপনারা আমরাও চেষ্টা করছি যে টেপার করে আস্তে আস্তে করে আমরা আপনারা তাহলে আরো 2-3-4 বছর সময় দিতেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারে, আপনারাও একটু গুছাইতেন, ওনারাও একটু গুছাইতো। এই 1-1.5 বছর প্র্যাকটিক্যালি 6-7 মাস পরে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কথা কেউ শুনে নাই, আপনাদের কথাই শুনছে, আপনাদের ডিসি, আপনাদের এসপি, আপনাদের এদের তাদের আর কিছু এনসিপির আমাদের ভাইদের। তো এইটা কি উচিত? আমি এখনো বসে আছি যে আমার জামাতি ভাইদের প্রশাসন নিয়ে আমরা কাজ করছি, আমি হাবুডুবু খাচ্ছি এখনো। আমার মন্ত্রীদের তো কথা বাদই দিলাম, যেই সিচুয়েশন আমরা ফেস করে এসেছি। আর আপনি যে কথাটা বললেন যে আরো 3-4 বছর দিতাম, 3-4 বছর যদি আমাদেরকে এই বিদেশিরা বলতো যে আর টাকা পয়সা দিব না, ইনভেস্টমেন্ট বন্ধ থাকবে, 3-4 বছর পরে ইনভেস্ট করব, বাংলাদেশের কি হুলিয়া হতো ওটা আপনিও জানেন, আমিও জানি। আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার। আমরা জনাব আব্দুল্লাহ আল আমিনের কাছে, জনাব আব্দুল্লাহ আল আমিন, আপনারা কি আসলে মানে আপনি তো আপনাকে যতদূর জানি আপনি আসলে খোলাখুলি কথা, আসলে কি নির্বাচন নিয়ে শঙ্কার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং সেটাকে আপনারা করেছিলেন? আমি আমার মতামত পার্সোনালি বলি, আমার কিন্তু মনে হইতো এনসিপি একদম ইলেকশন চায় না। মানে এটা কেন মনে হইতো আমি জানি, আই মে বি রং, কিন্তু আমার এটা মনে হইতো এবং আমার এই মনে হওয়াটা আমি বিভিন্নভাবে প্রকাশ করছি আসলে, যে আমার কাছে মনে হইতো যে এনসিপি ইলেকশন চায় না। আপনি যদি একটু আমাকে বলতেন। খালিদ ভাই, আমি একটু বলি। জি, আমাদের হুমায়ুন ভাই টেকনিক্যালি আসলে সালাউদ্দিন সাহেবের ইস্যুটা এড়াই গেছেন আর কি, এবং বললেন না যে আসলে ডিসিশনটা কিভাবে কি ওনারা কি না। আমার কাছে কিন্তু মনে হয়েছে জনাব আমিন, আমি প্যারাফ্রেজ করি, আমার কাছে কিন্তু মনে হয়েছে যে উনি জবাব দিয়েছেন, উনার কাছে উনি সালাউদ্দিন সাহেবের বক্তব্যের সাথে একমত হয়েছেন। উনি বলছেন যে উনি ভয় পাইতেছিলেন যে ইলেকশন হবে কিনা, বাংলাদেশে কি হবে হুলিয়া, এবং এর জন্য সামনে যা আসছে উনি বলছেন যে উনি সবার আগে সই করছেন। আমাদের পজিশনটা আমাদের এক্স্যাক্টলি আমরা বিএনপি নিয়ে এইটাই হচ্ছে আমাদের আশঙ্কা ছিল। আমরা আমাদের যেদিন জুলাই সনদ স্বাক্ষর হয়েছে সেই দিনও, জুলাই সনদ স্বাক্ষরের দিন আমরা প্রেস ব্রিফিং এ বলছি, পরের দিন প্রেস ব্রিফিং এ বলছি যে ইলেকশন ডিসেম্বরেও হতে পারে, এটা নিয়ে কোনো ইস্যু নাই, কিন্তু স্পেসিফিক যেগুলো নিয়ে কবে সই দিয়েছিলেন একটু মনে করিয়ে দিবেন। না 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 ভাই, হুমায়ুন ভাই, আমরা সই দেওয়ার ডেটটা না, যেই দিন জুলাই সনদ আপনারা সই করছেন ওইটাই আমি বলতেছি। সেদিন ওরা বুঝে ফেলছে যে বিএনপি কিছু করবে না, আপনাদের আগে, বিএনপি কিছু করে, হ্যাঁ আপনাদের আগে যখন আমরা সই করছেন ওই দিনই আমরা বলেছি যে এইখানে স্পষ্ট করে এই ব্যাপারগুলো কিভাবে ডিল হবে এই বিষয়টা স্পষ্ট করা হয় নাই, এই কারণে এটা নিয়ে ভবিষ্যতে পার্টিগুলা ইস্যু করবে, এই জন্য এটা স্পষ্ট করতে হবে গভর্নমেন্টকে। আমরা ইলেকশন নিয়ে ওই দিনও
নাহিদ ইসলাম, আমার স্পষ্ট মনে আছে, আপনি যদি ওই দিনের লাইভ ভিডিওতে যান, নাহিদ ইসলাম বলছে কোশ্চেনের জবাবে যে ইলেকশন ডিসেম্বরে হইতে পারে, যে কোনো দিন হইতে পারে, সমস্যা নাই, ইলেকশন আমরা পিছাইতে চাই না, কিন্তু আমরা চাই এই যে আমরা একটা সংস্কার চাইছি, এই যে আমরা 6 মাস গুণগত একটা পরিবর্তন চাইছি, ঐকমত্য কমিশনে আমরা আলোচনা করেছি, এই আলোচনাটা শেষ করে ফেলি। এই আলোচনাটা যে আমরা করছি এটা কিভাবে বাস্তবায়ন হবে এটা আমরা জানতে চাই। এবং এই জায়গায় আমাদের আশঙ্কাটা ছিল যে আমরা দেখেছি অতীতে বারবার আমরা দেখেছি যে এই যে আমরা তখন আমাদের কোনো অপশন ছিল না, এই জন্য মাইনা নিছি, আজকে আমি রিজেক্ট করতেছি। এই সিচুয়েশনটা বিএনপির কাছ থেকে আমাদের 90-এর জেনারেশন দেখছে, 91-এর পরে সেম ঘটনা হয়েছে, 96-তে আয়সা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সেম ঘটনা হয়েছে। ওকে ওকে জনাব আমিন, আমরা চৌধুরী সাহেবরে একটু 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 পাশে রাখি, আমি আর আপনি কথা বলি আসেন। আপনারা কি আসলে নির্বাচন চাইছেন বা এরকম মানে মানে আপনারা কি নির্বাচনটা এই, কিন্তু আমার কাছে কেন তেলে এটা এরকম মনে হয় যে আপনারা নির্বাচনের আগে আপনারা বারবার, আমি এই ধরনের কথা শুনছি যে খালি একটা নির্বাচন করার জন্য এই আন্দোলন হয় নাই, এটা সরকার পরিবর্তনের জন্য খালি এই আন্দোলন হয় নাই। খালিদ ভাই আপনি কিন্তু দুইটারে কাউন্টার দিচ্ছেন, আমি ওকে আমরা এটা বলেছি কাউন্টার দিতেছি না, এই যে আমি বিপ্লব, হ্যাঁ আমরা বলেছি যে একটা শুধু একটা নির্বাচনের জন্য একটা গণ অভ্যুত্থান হয় নাই, ট্রু, এটা আমরা বলেছি, কিন্তু আমরা তো বলেছি যে এই গুণগত সংস্কারটা দরকার। সংস্কারটা যদি গুণগত সংস্কারের ব্যাপারে আমরা যদি ঐক্যমত পোষণ করি, আর যদি ডিসেম্বরের মধ্যেও ইলেকশন হয় আমাদের কোনো সমস্যা নাই, এটাও আমরা বলেছি। আমাদের কনসার্ন ছিল কি যে এত মানুষ বারবার গণ অভ্যুত্থান বাংলাদেশে হচ্ছে, আবার ফ্যাসিজম ক্রিয়েট হচ্ছে, আবার একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া ওপেন হচ্ছে, এই ব্যাপারগুলো আমরা আলোচনার মাধ্যমে সলভ করি। আমাদের ইস্যুটা ছিল এটা, আমি যদি ইলেকশন না চাইতাম, আমি একটু শেষ করে ফেলি, যদি ইলেকশন না চাইতাম, আউট অফ নো হয় এনসিপি 1.5 বছর একটা রাজনৈতিক দল, আপনার কি মনে হয় যে নারায়ণগঞ্জ 4 শামীম ওসমান এখানে এমপি ছিল, আমি যদি ইলেকশন না চাইতাম, আসমান থেকে নাজিল হইয়া, আমি কোনো ইলেকশনের কাজ করি নাই, শুধু মুম্বাইরা করছে, আমি 2 মাস আগে নাজিল হয়ে এমপি হয়ে গেছি না। জনাব আমিন, আমি একটা কথা বলি, জনাব আমিন আমি একটা কথা বলি, আমি তো একটু খোঁজ খবর নিছি, আমি দেখছি আপনি, আতিক মুজাহিদ, হান্নান মাসুদ, হাসনাত আব্দুল্লাহ, এরা কিন্তু জনগণের কাছে গেছেন, মানুষের ভাইবটা বুঝতে চেষ্টা করছেন, ভোট কেমনে হবে না হবে সেটা হয়েছে না, এবং আপনাদের একটা ইলেকশন প্রস্তুতিও ছিল। কিন্তু আপনাদের যে দলের যে হায়ারার্কি বা কাঠামো, সেটার মধ্যে অনেকেই যেহেতু এটার জন্য প্রস্তুত ছিল না, তারা আসলে একটা অবস্থা এরকম তৈরি করতে চাইছে যে আমরা ইলেকশন চাই না। আমরা ইলেকশন চাই আমি এখানে আমি খালিদ ভাই আমি এক্স্যাক্টলি শেষ করি যে ইলেকশন চাই না পজিশনটা এটা ছিল না, ছিল কি, যেমন বিএনপির হচ্ছে যেমনি হোক ভাই একটা ইলেকশন দাও, আমাদের কাছে যেটা মনে হয়েছে, আচ্ছা আমাদের কাছে যেটা মনে হয়েছে যে না ভাই, আমরা গণ অভ্যুত্থান হয়েছে, ব্লাডশেড হয়েছে, এত বড় 17 বছরের একটা জুলুম চলছে, কিছু ব্যাপার আমাদের ন্যাশনালি কনসেনসাসের ভিত্তিতে একটা সেটেল হওয়া উচিত, যেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করেছি, এই সলিউশনটা আমরা চাইছি, আমাদের ফোকাস এখানে ছিল। ভাই ইউনূস সাহেব যদি আরো 5 বছর থাকতো কি হইতো, বা না আরো 10 বছর কি হইতো, এটা আপনি আমারে জিজ্ঞেস করলে আমি কইতে পারি যে আপনারা বললে অনেকগুলি বদলি হতে পারতো, কিন্তু ইস্যুটা কি, আমি মাস্টারি করতে পারবো কি পারবো না, ইস্যুটা হচ্ছে আমাদের কনসার্ন ছিল হচ্ছে এই পরিবর্তনটা হওয়া দরকার। কারণ আমরা দেখেছি যে অতীতে আমরা যখন আলোচনার টেবিলে বসি, 3 জোটের রূপরেখায় আমরা দেখছি আলোচনার টেবিলে বিএনপি খুব আলোচনা করতে চায় এবং পরিবর্তন চায়, 91-এর পরে ভুলে গেছি, এরপরে তত্ত্বাবধায়ক সরকার হইলো, 96 আইসা আমি একটা 15 ফেব্রুয়ারি ইলেকশন, আপনারা আমি 2001 আব্দুল আলমের বক্তব্য পরিষ্কার, আমি বিচারপতির বয়সটা বাড়ায় ফেললাম। না ঠিক আছে, সেটা পুরনো কথা। আপনি বলতে চাইতেছেন যে ইলেকশন না করার ব্যাপারে মানে কিছু শর্ত ছিল, ওই শর্তগুলি পালন করে এর মধ্যে করেন। আমি কি আমার একটা 2 পয়সা দিতে পারি আপনারে যারা আব্দুল আমিন, সেই 2 পয়সাটা হচ্ছে এরকম, আমি কিন্তু মনে করি যে কেউ ফেসিস্ট কাগজ দেখাও হয় না, কাগজ দিয়া কাউরে ফেসিস্ট থেকে আড়ালও করা যায় না। শেখ হাসিনা যতগুলি অপরাধ করছে বলে আমরা নিজের চোখে দেখছি, সেটা গুম হোক, খুন হোক, ইলেকশন না দেওয়া হোক, এর কোনোটাই সংবিধানের ভিতরে ছিল না, সংবিধানের ভিতরে থেকে সে করে নাই। বা সংবিধানটা ছুঁড়া ফেললে বা আপনি নতুন কিছু করে আরেকটা ফেসিস্ট আপনি ভালো করতে পারবেন, তাও আমার কাছে মনে হয় না। সেই জন্য ওকে ট্রু, সেই জন্য আপনার এই কথা আমি এগ্রি করি, কিন্তু হ্যাঁ কাগজ দেখে কেউ ফেসিস্ট হয় না, কিন্তু কোন সময় কাগজ রাষ্ট্রকে, জাতিকে একটা ব্যারিয়ার ক্রিয়েট করতে পারে। আমরা একটা ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে যাই, আমরা একটা স্টেপ পার করে আসছি,
আমার আরেকটা মনে হয় স্টেপে যেতে চাই। আমার মনে হয় যে যেমন মনে করেন, হ্যাঁ, যেমন মনে করেন আমার দেশে কিন্তু এখনো রেপ চলতেছে, আমার দেশে এখনো খুন চলতেছে। আইন কি আছে না? কি আইনের দরকার নেই এই জন্য যে আইন ঠেকাইতে পারতেছে না এই জন্য না, না, এইটা যেই মাত্রায় চলতেছে, আমার যদি একটা মেকানিজম আমরা ক্রিয়েট করি, হ্যাঁ, ডেভেলপমেন্টটা তো আমি রাতারাতি, আমি আপনার কথা আমি চাইলাম এটা জনাব আব্দুল আজকেই হয়ে আলম, যাবে না। জনাব আব্দুল আলম, কিন্তু আমরা step by step এটা নিয়ে আগাইতে হবে। এটা নিয়ে আপনার সাথে একটা বড় তর্ক আমরা এক সময় বড় করে আমরা একটা কথা বলবো। তবু আমি আপনার একটা কথা বলি, আপনি এখন বাংলাদেশে যে সংবিধান আছে, আপনি সংসদ সদস্য হিসেবে প্রতিদিন যেটা পড়েন, এই সংবিধান যদি আপনি আসলে মানেন, মানে ম্যানিপুলেট না করেন, যদি আসলে মানেন, তাহলে আপনার পক্ষে ফেসিবাদী হওয়া সম্ভব না। আপনি প্রতি পাতায় পাতায় আপনি ধরা খাবেন, আপনার কিচ্ছু করা সম্ভব না। আপনার সব কিছু নিয়ে সংসদে আলোচনা করতে হবে, আপনাকে আসলে সব কিছু সিস্টেমের মধ্যে যাইতে হবে, জনগণের মধ্যে দিয়ে যাইতে হবে, যেটা আপনি জান নাই, শেখ হাসিনা যায় নাই, তাই বলে বইটা খারাপ হয়ে যায় নাই। আমার পয়েন্ট হচ্ছে না 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 ভাই, বইটা আমি খারাপ এগ্রি ছিল, করি না, বইটা এটা খারাপ আমরা ছিল। এগ্রি করি না। পঞ্চদশ সংশোধনীর পরে যে সংবিধান, হ্যাঁ, এই সংবিধানটা ফ্যাসিস্ট কাঠামো তৈরি করে। আপনি এরপরে এই যে আমরা যেই ব্যাপারগুলোতে ওকে 84টা পয়েন্টে আমরা একমত হইছি, ওকে ওকে, হুমায়ুন ভাইরাও একমত হইছে, আমি তো maximum বলতেছি না যে ক্ষেত্রে। কি একমত সংবিধানটা, হইছে যে আমি তো এই- বলতেছি না যে সংবিধানটা অনেক ভালো, কিন্তু পঞ্চদশ সংশোধনী না থাকলেও, আচ্ছা যাই হোক, সেটা আরেকটা তর্ক, আমরা নতুন আলোচনায় যাই, কারণ সংবিধান নিয়ে তর্ক করতে আমি হইলে সাইডের থেকে কি মাঝখানে আসতে পারি খালেদ জি ভাই? জি 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 জি, বলেন, শিওর শিওর। আমি একটা জিনিস অ্যাড করি এখানে। আমাদের এনসিপির ভাইরা যারা আছে, ওনারা জুলাই সনদ সই করতে ডিলে করেছিল, কারণ ওনারা ইলেকশনটাই ডিলে করতে চেয়েছিল। এটা তো একটা এটা এটা ওনাদের ট্যাকটিক ছিল। এখন ওই ট্যাকটিককে আপনি ব্ল্যাকমেইল বলবেন না কিনা, ওটা আমি আপনার উপরে ছেড়ে দিলাম। কিন্তু এটা বাংলাদেশের এমন কোনো মানুষ বাকি নাই যে জানে না যে এই ডিলেইংটা হচ্ছিল ইলেকশন ডিলের জন্য। এটা হলো গিয়ে এক জিনিস। এখন উনি জিজ্ঞেস করলো যে আরো যদি 5 বছর থাকতো তাহলে কি হতো, যদি আমাদের ইউনূস সাহেব যদি আরো 5 বছর থাকতো কি হতো। আমি তো তখনই বললাম যে উনি যদি আরো 2 বছরও থাকতো, ওনারা এনসিপি যে 6 সিট পেয়েছে ওটা হয়তো 12তে যেত, 12 থেকে হয়তো আরো 20-এ যেত, কিন্তু না, এমনও তো প্রবলেম হইতে তো পারতো ওইখানে ছিল না। বিএনপি 250 ক্রস করতো, কারণ হচ্ছে আমি না, দেখলাম আমি এটা নিয়ে একটু নিরাপত্তা বলি, উপদেষ্টা করার জনাব সময় আব্দুল আলম হয়ে যাচ্ছে। আমিন, আপনারা দুজনই এত সজ্জন এবং এত প্রিয় আমার, তারপরও আমি একটু হুম্মামকে একটু বলি। জনাব হুম্মাম কাদের চৌধুরী, আমি কিন্তু মনে করি, এটা আমার মনে করা, আই মে বি রং, আপনারা যেইটা করবেন বা যেটা চাবেন, জনগণের সামনে যেটা ওয়াদা করবেন, কাম হোয়াট মে, এটা আপনারা পালন করবেন, এটা ছিল হচ্ছে আমার চাওয়া। এই যে আপনারা এই একটা পজিশন নিলেন, এই পজিশনটার একটা স্ট্রং এক কথায় প্রকাশ আছে, যেটা নাম হলো মুনাফেক। আপনারা বললেন কোনো কিছু একটা লক্ষ্য রেখা যান, আপনারা ইলেকশনটা করতে চান, সেই জন্য আপনারা এটা সাইন করে ফেললেন, দেন আপনারা পরে এটা করলেন না, ইলেকশন আরো 20 বছর পরে হইলো ইউ হ্যাড টু ডু দিস। মানে আমার কাছে এটা মনে হয় একটা আইডিয়ালিস্ট। খালেদ ভাই, আমি তাহলে আপনাকে একটা গল্প শোনাই। আমাকে যখন ওই আয়না ঘরে যখন বেঁধে রাখছিল না, জি, তখন আমাকে ছেড়ে দেওয়ার আগে আমার কাছে একটা কাগজ নিয়ে আসছিল। আমাকে বলা হয়েছিল যে এই কাগজটায় আপনি সই দেন, এখানে লেখা আছে যে আপনি এগুলো স্বীকার করলেন, আপনি এগুলো পরবর্তীতে করবেন, এটার মধ্যে আপনি সই দিলে আপনাকে কালকে ছেড়ে দিব। আমি ওনাকে বলছিলাম যে আপনি আমাদের যা মনে খুশি তা দেন, আপনার এখানে যদি আরো 2টা বিয়া করাইতে হয় ওইটাও আমি করতে রাজি আছি, কাবিল নামায় এখন সই দিলাম, আমার আগে ছাড়েন। এখন আমি আপনাকে এই একই এক্সাম্পল দিচ্ছি যে আমাদেরকে যেভাবে করে ব্ল্যাকমেইল করা হচ্ছিল যে লেট আস গো ব্যাক টু ডেমোক্রেসি ইন বাংলাদেশ, এন্ড ডেমোক্রেসি হবে কেমনে? নির্বাচনের মাধ্যমে। এখন আমার বলতেছে না আমি এটা সই দিব না, আপনি আগে সই দেন। তো আমি সই দিছি, দিয়ে আমি নির্বাচনে আসছি। আপনি আমাকে বলেন যে আমি যে প্রসঙ্গটা চৌধুরী বলছেন, আমিন একটু বলেন, এই 30 সেকেন্ডে বলেন। আমিন, হুমায়ুন ভাইয়ের গল্পটা সুন্দর, কিন্তু যখন আমি ভোটে ক্যাম্পেইন করি, আমি তো জনগণকে বলার সুযোগ ছিল, ওটার সাথে আয়না ঘরে এটা মিলে না, কারণ আয়না ঘরে ওনার উপর স্পেসিফিক জুলুম করা হয়েছে, ওখানে পাবলিক ছিল না, যে পাবলিকের কাছে হুমায়ুন ভাই কিছু বইলা আচ্ছা চৌধুরী আমি একটু ভোটের ক্যাম্পেইনের কথা বললেন তো, আমিন আপনি একটু ভোটের ক্যাম্পেইনের কথা বলেন, আমি একটু বলি, আমি কিন্তু বিএনপির ভোটের ক্যাম্পেইন খেয়াল করছি। বিএনপি কিন্তু ভোটের ক্যাম্পেইনে জুলাই সনদের চেয়ে বেশি তাদের 31 জুলাইয়ে 31টা মানে 31
সংস্কার প্রস্তাব যে 31টা যে সংস্কার দফা। প্রস্তাব আছে 30 দফা, হ্যাঁ। হ্যাঁ 31 দফা, ওই 31 দফার কথা তারা বেশি বলছে। জুলাই সনদের ক্ষেত্রে আপনি এটা খুব ভালো করে জানেন, অসংখ্যবার নোট অফ ডিসেন্ট দিছে প্রত্যেকটা জায়গার মধ্যে থেকে, কিন্তু তারা কিন্তু এগুলি আজকে নতুন বলতেছে না। এখন আপনি যদি বলেন তাহলে 1 মিনিট একটু বলেন আসলেই তারা একটা ব্ল্যাকমেইলড ফিল করছিল কিনা যে ইলেকশনটা হবে না, তাদেরকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্যই ইউ আর ডুইং হোয়াট অ্যাকচুয়ালি ইউ ডিড আর কি। ভাই বুকে আসলে হাত রেখে বললেন। মানে একটা বুকে হাত লেগেই বলতেছি, যে পলিটিক্যাল পার্টি তো আর এরকম না যে আমি মানে ওয়ান কাইন্ড অফ বিয়ের প্রলোভনে ধর্ষণ করলাম, ব্ল্যাকমেল করে করলাম, জিনিসটা তো এইভাবে হয় না। এখানে এটা ওপেন, হ্যাঁ, রাজনৈতিক দল যদি মনে করে যে আমাকে এক প্রকার ব্ল্যাকমেল করা হচ্ছে, জনগণের সাথে এটা বলা উচিত ছিল যে না, এইভাবে ব্ল্যাকমেল করা হয়েছে, আমি স্পষ্ট এই 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 যেই আমার কাছে সনদটা দেওয়া হয়েছে বা গণভোটের যে পেপারটা দেওয়া হয়েছে এগ্রি করি না, ওকে, বোল্ড পজিশন নেন, ওকে কোনো সমস্যা ছিল না তো। ঠিক আছে, কারণ এখানে আমার তো মনে হয় নায়ের অপশন ছিল। আমার মনে হয় আমি তখন তো বুঝছি, আমরা পরবর্তী অন্তর্বর্তীকালীন প্রসঙ্গে সরকার আপনার সরকার ছিল। আমি পরবর্তী না, না, প্রসঙ্গে- সরকার কি? আপনার সরকারের সাথে আমি কেন্দ্র করে এই কথা আপনার বলি। নিরাপত্তা উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী হয়ে যাচ্ছে, যিনি 9 তারিখ চুক্তি করতেছে উনি 12 তারিখ পররাষ্ট্রমন্ত্রী হয়ে যাচ্ছে, 12 তারিখের আমি ইলেকশনের পরবর্তী সরকার আমার কি আমি পরবর্তী প্রসঙ্গে যাই। আমার কাছে মনে হয় যে এটা তর্ক করলে তর্কে বহু দূরে যাবে, কিন্তু পরবর্তী প্রসঙ্গে যাই। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে দর্শকদের কাছে আমরা একটু জানতে চাইছিলাম যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর কাছ থেকে 14টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান বাংলাদেশ। দর্শকদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে প্রিয় দর্শক, এই উদ্যোগ সমর্থন করেন কিনা। শতকরা 32 ভাগ এই উদ্যোগ সমর্থন করেছেন, 68 ভাগ এই উদ্যোগ সমর্থন করেন নাই। 23,000 দর্শক আমাদেরকে ভোট দিয়েছেন। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। এইবার হচ্ছে জনাব আমিন, আমি হুম্মাম কাদেরকে দিয়েই শুরু করতে চাই, যথারীতি আপনার অনুমতি নিয়ে, এবং যদি যথেষ্ট পরিমাণে অভয় দেন Okay, okay. তাইলেই আমি না, না, সমস্যা নেই। আমি একটু জনাব হুম্মাম কাদের চৌধুরী পশ্চিমবঙ্গের নির্বাচনের দিকে আপনার একটু দৃষ্টি দিতে বলবো, যে পশ্চিমবঙ্গের নির্বাচনে এটা স্পষ্ট যে মানে আমি পশ্চিমবঙ্গের পত্রপত্রিকা পড়তেছিলাম, যেগুলি হচ্ছে যে পত্রপত্রিকা বা যাদের কথা আমি আগে শুনছি মনে করতে পারি আর কি, ওই সব বিশিষ্ট লোকদের কথা আমি পড়তেছিলাম, তাদের সবার মধ্যে একটা হতাশার সুর আছে যে না, পশ্চিমবঙ্গের মতো একটা জায়গা কেন বিজেপির মতো এরকম একটা, মানে আমি ধর্মীয় মৌলবাদী হিন্দুত্ববাদী একটা জায়গা এটা চলে যাবে, এটা অনেকেই নিতে পারতেছিলেন না। কিন্তু আবার অনেকে বলতেছিলেন যে মমতা ব্যানার্জি যা করছেন গত কয়েক মানে 3 টার্ম ধরে ক্ষমতা থাকার সুযোগ নেওয়া, সেইটা আসলেও ঠিক হয় নাই। কিন্তু আমি আপনাদের দুজনের কাছে যেখানে আসতে চাইতেছিলাম যে সংখ্যালঘুর ভোট নিয়ে একটা খেলা হয়েছে, যদিও ওই সংখ্যালঘু অনেক ছোট সংখ্যালঘু না, ওরা 28 থেকে 31%, ক্ষেত্র বিশেষে মুর্শিদাবাদ বহরমপুরে মানে আরো অনেক বেশি, আপনি জানেন তারা সেগুলো। এইটা দিয়ে আপনি কি মনে করেন যে বাংলাদেশের রাজনীতির উপরে এটার প্রভাব হবে বা কি হবে? আমিন, আপনাকেও আমি একই প্রশ্ন করতে চাই, আগে চৌধুরীকে একটু শুনি। খালেদ ভাই, হাসা উচিত না কিন্তু হাসি পায় জানেন। যখন মমতা ব্যানার্জি, আমি এটা শুনেছি, আমি পড়ছিলাম যে এখনো দেখার সুযোগ পাইনি, বাট ওনার মুখ দিয়ে বোধহয় বের হয়েছে যে এটা হাসিনার মতো একটা নির্বাচন হয়েছে। এটা 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 শুনে আসলে কি বলবো, আমাদের রিসেন্ট হিস্ট্রির মধ্যে আমাদেরকে বারবার করে এই ধরনের পাতানো নির্বাচন দেখানো হলো, আমরা দেখেছি, আর পাশের দেশ হাততালি দিয়েছে, বারবার করে হাততালি দিয়েছে অ্যাক্রস দ্য বোর্ড, অ্যাক্রস দ্য প্ল্যাটফর্ম। আপনার বিজেপি বলেন, কংগ্রেস বলেন, সবাই একসাথে হাততালি দিয়েছিল। আমাদের জন্য কারো কোনো সিম্পেথি ছিল না। এখানে যে আমাদের দেশটাকে লুট করা হচ্ছিল, দেশটা ধ্বংস হয়ে যাচ্ছিল, ফ্যাসিজমের দিকে চলে যাচ্ছিল, পাশের দেশ তালি বাজিয়েছে। বুঝুক এখন, আমি আর কি বলবো, বুঝুক এখন যে আসলে যখন নির্বাচন যখন ঠিক মতো না হয় তখন রিয়ালিটিটা কি ফেস করতে হয়, ওদের এখন বোঝার সময় হয়েছে। আমাদের এই নির্বাচনের সময় আমি ফেসবুক ইউটিউবের মধ্যে বসে বসে দেখছিলাম, ওদের রিয়ালিটিটা আস্তে আস্তে করে বের হয়ে এসছে। এই এন্টায়ার ক্যাম্পেইনের মধ্যে বিজেপির যারা ক্যান্ডিডেট ছিল, বাংলাদেশিদেরকে নিয়ে কি কি বলেছে, এটা যদি আমরা জাস্ট একদম পুরোপুরি বাংলাদেশ বিদ্বেষ, একদম কোন ক্ষেত্রে একদম মুসলমান। শেখ হাসিনা ইজ স্টিল দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, আর সে উড়োজাহাজ করে আসবেন এন্ড উইল বি গ্রিটেড অ্যাজ এ হিরো, এই ধরনের কথা শুনতে হয়েছে। ভাই কি আর বলবো, এই আসলে মাঝে মাঝে মনে হয় দ্যাট
ওই আমরা একটা কথা আছে না যে ইউ গেট দ্য গভর্নমেন্ট দ্যাট ইউ ডিজার্ভ। না না জনাব চৌধুরী, আমি গভর্নমেন্টের প্রসঙ্গে এই জন্য আসতে চাইছিলাম যে অনেকেই বলতেছেন বিজেপি গভর্নমেন্ট আসার পরে যেহেতু মমতা ব্যানার্জি শেষ দিকে আইসা সংখ্যালঘু, শেষ দিকে না মানে তার নির্বাচনের ক্ষেত্রে উনি মুসলমানদের ব্যাপারে উনার একটা পজিটিভ পজিশন ছিল, যেটার উল্টাটা আমরা বিজেপির মধ্যে দেখতেছি। সেইটার প্রভাব আমরা দেখতে পারি যখন বিজেপি সরকার এখানে মানে স্থানীয় সরকার গঠন করবে। আমাদের সংখ্যালঘুদের উপর বা এইটার কোনো প্রভাব পড়তে পারে কিনা, আপনি এইটা যদি একটু অল্প করে বলতেন, বা পড়তে না যাতে পড়ে সেই জন্য। একদমই না, একদমই না। জানেন জানেন এই আমাদের যে বাংলাদেশের মধ্যে যে মিথটা ক্রিয়েট করা হয়েছিল যে আমাদের এখানে মাইনরিটিদের উপর দিয়ে অনেক অত্যাচার হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, মাঝে মাঝে কিছুটা স্পোরাডিক ইনসিডেন্ট হয় বাংলাদেশের মধ্যে। মসজিদের উপরেও হামলা হয়, মন্দিরের উপরেও হামলা হয়েছে। এই জিনিসগুলোকে যদি আমরা সিস্টেম্যাটিক হিসেবে দেখা শুরু করি তাহলে ইট ইজ হাইলি আনফেয়ার অন দ্য রিপাবলিক অফ বাংলাদেশ। কিন্তু এখন পাশের দেশে যে নির্বাচন হয়েছে, যেই ধরনের সরকার গঠন হচ্ছে, আমার মনে হয় যে বাংলাদেশের সরকার যদি একটা শক্ত ভূমিকা রাখে তাহলে উই শ্যাল বি এবল টু রিপেল এনি সর্ট অফ ইনফ্লুয়েন্স অফ আওয়ার নেইবার। ওকে, জনাব আব্দুল আল আমিন, পশ্চিমবঙ্গের নির্বাচন, বিজেপির আশা, আমাদের সংখ্যালঘু, সব প্রসঙ্গে যদি একটু আপনি বলতেন। এখানে আমিও হুমাম ভাইয়ের সাথে এগ্রি করি যে আসলে ইলেকশনটা আমারও মনে হয়েছে যে এটা প্রকৃতির প্রতিশোধ টাইপের একটা ব্যাপার। আওয়ামী লীগকে নিয়ে ইন্ডিয়া এত বছর যেটা করছে বাংলাদেশে, এবং কেউই আমাদের পক্ষে ওই অর্থে দাঁড়ায় নেই। তো এখন কিন্তু মানে বারবার, এর আগেও কিন্তু গত ইলেকশনে, পুরো ন্যাশনাল ইলেকশনে বিজেপিকে নিয়ে কোশ্চেন উঠছিল ভোট রিগিং এবং ম্যানিপুলেশন নিয়ে। এখন পুরো এই যে আমরা পশ্চিমবঙ্গের ইলেকশনে দেখলাম প্রায় 2.5 লাখ, আমরা শুনেছি যে দেখলাম যে 2.5 লাখ তারা হচ্ছে ফোর্স এনে অমিত শাহ এসব বসে আছেন 15 দিনের উপরে। এই পুরো একটা স্টেট মেকানিজম নিয়ে এক ধরনের প্রেশার ক্রিয়েটের চেষ্টা, এবং হচ্ছে একটা সংখ্যালঘু বা মুসলিম বিরোধী এক ধরনের ধোয়া তোলা, হিন্দুত্ববাদের এক ধরনের জিকির তোলা, ধর্মশ্রয়ী যে একটা রাষ্ট্রকল্পের তারা চিন্তা করেছে, ওই জায়গায় এই ব্যাপারটা খুবই রিস্কি। এই জন্য কারণ আমরা দেখেছি যে প্রায় 80 লাখের উপরে মুসলিম ভোটারকে শুধু মুসলিম এই জন্য বাংলাদেশি ট্যাগ দিয়ে তারা হচ্ছে ভোটাধিকার হরণ করা হয়েছে। বাংলাদেশে কিন্তু এটা হয় নাই। আমি কিন্তু হুমাম ভাইয়ের সাথে এটা এগ্রি করি। বাংলাদেশে এই মানে বাংলাদেশের কোন দল এইরকম না যে বলবে যে আমি মানে ওই যে ভারতীয় হিন্দুত্ববাদী এরা যে পজিশন নেয়, বাংলাদেশে এই পজিশন কোনো দলের নিতে পারার কথা না। এবং বাংলাদেশে আমাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। আমরা আমাদের প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ের সাথে এটা দলমত নির্বিশেষে আমরা এক ধরনের ভালো সম্পর্কই রাখি। আমাদের ওই ধরনের দাঙ্গা পরিস্থিতি, ওই ধরনের আমরা ধর্মীয় রিপ্রেশনের পরিস্থিতি বাংলাদেশে আসলে নাই কমিউনিটি হিসেবে। ভারতে যেটা করা হয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে মুসলমানদের এক ধরনের মানে কর্নার করে ফেলা হয়েছে, এবং তাদের ভোটাধিকার অনেকের হরণ করা হয়েছে। যেখানে দেখা গেছে মুসলমানদের ভোট অনেক বেশি, ওদের ভোটাধিকার কর্তন করে ওই আসনগুলোতে দেখা গেছে বিজেপি জিতে আসলো। এই পুরো ব্যাপারটা একটা মানে অর্গানাইজড মেকানিজমের ফল মনে করি, এবং এটারে মনে করি যে এটা কনসার্নিং আমাদের জন্য এই অর্থে, কারণ পুশিনের ইস্যু হইতে পারে। ওই যাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে তাদের বাংলাদেশি বইলা একটা পলিটিক্স ওপেন হইতে পারে ভারতে, যেটা এক ধরনের ধর্মীয় দাঙ্গার পরিস্থিতি, ধর্মীয় এক ধরনের সহিংসতার পরিস্থিতির দিকে যেতে পারে এই ব্যাপার। কিন্তু বাংলাদেশে এই সকল ইস্যুতে আমি মনে করি যে এখানে সরকারি দল বিরোধী দল না, প্রত্যেকটা নাগরিক হিসেবে আমরা দায়িত্বশীল আচরণ করব, এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নাগরিক অধিকার নিয়ে আমাদের বিন্দুমাত্র এটা নাই যে সে সংখ্যালঘু সে সংখ্যাগুরু। একজন বাংলাদেশি নাগরিক সেম স্ট্যাটাস ভোগ করবে, এটা আমরা মনে করি। ওকে, আজকে ভাই এই আমাদের সরি একটা জিনিস একটু ইন্টারজেক্ট করি আমি। এখানে আমাদেরকে ছোটকালে বলা হতো না আগুন নিয়ে খেলতে হয় না। সমস্যাটা হয়ে গেছে যে আমাদের গত 17 বছরের মধ্যে যে ধরনের প্যানিক ক্রিয়েট করা হতো আর আমাদেরকে যেভাবে করে ট্যাগিং করা হতো, আপনি বিশ্বাস করবেন না কিনা জানি না, কিন্তু আমার কাছে এই ইনফরমেশনটাও আছে যে আমাদের সরকার অথবা বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া যেই বাংলাদেশটা ছিল তাদেরকে বলা হতো বিদেশিদেরকে যে এখানে খ্রিস্টানদের উপরে অনেক ধরনের হামলা হয়, এখানে কোনো ধরনের মাইনরিটি সেফ না। এখন
আমরা তো শুনে বললাম যে ভাই এই ধরনের কথা তো বাংলাদেশের জিন্দিগিতে শুনি নাই, কিন্তু আপনি কোত্থেকে শুনলেন জানো যে এটা এটা আমাদের কাছে পাশের দেশ থেকে ইনফরমেশন আছে। এখন এই যে আগুন নিয়ে খেলা করতো, আগুন নিয়ে খেলা করতে করতে এখন আগুনটা কোথায় ধরেছে? ওদের ওখানেই ধরেছে। হুম। ইট ইজ আইরনিক। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। না আচ্ছা, আমরা একটু দেশে ফিরে আসি। এটা আমাদের শেষ প্রসঙ্গ, শেষ প্রশ্ন, সেজন্য কে আগে বলবেন? মানে ভাই সিনিয়র ভাইকে বলতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ জনাব চৌধুরী। আমি জি। এই প্রশ্নটাও আসলে গত 2-3 সপ্তাহ ধরে আমার মাথায় খুব আসতেছে। আপনারা 2 মাসের বেশি ক্ষমতা আসছেন, কিন্তু আর্মি এখনো আপনাদের এইড করতেছে। মানে এইটার কারণটা কি আসলে? আর্মিকে আপনারা আর কতদিন সিভিলিয়ান ডিউটিতে থাকবেন? প্রশ্নটা আমি এইভাবেও করতে পারি, আর্মি যাইতেছে না নাকি আপনারা যাইতে বললেও যাইতেছে না? আর মানে ব্যাপারটা কি, মানে আর্মি আপনি করে রাখতেছে না আপনারা আর্মি করে রাখতেছেন? দোনোটা, দোনোটা। আমি আপনাকে এখন একটু বুঝাই কেমনে। আচ্ছা, কেমনে সেটা বলুন। আমার আমার এলাকার কথাতেই আমি শুরু করি। বর্তমানে আমার পুলিশের ফোর্স যেটা আছে ওটা বোধহয় এখন কারেন্টলি 70% চলছে। গাড়ি যেখানে 4টা থাকার কথা ছিল 2টা আছে, কারণ বাকি 2টা ভেঙে ফেলছে গণ অভ্যুত্থানের সময়। এখন এটা হচ্ছে গিয়ে খালি আমার এলাকার কথা আমি আপনাকে বললাম, এটা পুরো বাংলাদেশের অবস্থা একই। এখানে আমাদের যেই সাপোর্টটা পাওয়ার কথা ছিল ফ্রম পুলিশ, ওটা আমরা সরাসরি ঠিক মতো পাচ্ছি না। এখন এটাকে আপনি সাপ্লিমেন্ট করবেন কিভাবে? আমার তো আর কোনো বাহিনী তো নাই। তো ওই বাহিনী, আর তার উপরে এমন এক বাহিনী আছে যেটাকে এখন আমরা বিলুপ্ত করি নাই, আশা করি হয়তো কোনো ধরনের একটা ডিসিশনে আসবে, এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ওটাকে তো আমরা আপাতত শোপিস হিসাবে সাজায় রেখেছি। ওটা মাঝে মধ্যে ঘরের থেকে বাইরে হয় কালো কাপড় পরে, ওটা ছাড়া আর কোনো কাজ নেই তার। তো এখন এইগুলাকে বাদ দিয়ে আমার আছে হলো গিয়ে আর্ম ফোর্সেস এর মধ্যে আর্মি। এখন আমার তো ওর সাপোর্টটা নিতে হচ্ছে। অন টপ অফ দ্যাট এখন আর্মি আমাদেরকে ছেড়ে দিচ্ছে না, ওটাও আসলে আমি ভুল বলেছি। আর্মি তো বাসায় যেতে চায়, ওরা তো আমাদেরকে বারবার করে বলছে যে এই ক্যাম্পগুলো আমরা বিলুপ্ত করি, আমরা লেট আস গো ব্যাক টু ক্যান্টনমেন্ট। ওকে, আমরা না বারবার করে বলছি যে স্যার আপাতত যায় না, আর 2টা দিন থাকেন, আর আচ্ছা, 2টা আচ্ছা, দিন আচ্ছা, থাকেন। তো দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আমি আমার একজন এলাকার তরুণ, ব্যাপারে শুরু একজন করলাম। একজন মানে হুম্মাম নিশ্চয়ই একটু রাগটাগ করবে যে বয়স ছাড়াও সব দিক দিয়ে আমার চেয়ে বড় আমিনও। তো সেজন্য যে একজন এমপির কাছে জানতে চাই যে মানে এইটা একটা সিভিলিয়ান গভর্নমেন্টের জন্য একটা ভালো জিনিস কি না, যে আপনারা আর কিছুদিন থাকেন, আমরা তো মানে মানে এবং সেটা আসলে কতদিন, মানে কোন দিকে যায়? অনেক অনেক কষ্টকর, বিশ্বাস করেন, হ্যাঁ। অনেক কষ্টকর যখন আমার এখানে বসে আপনাকে রিয়ালিটিটা বুঝাতে হচ্ছে। এটা যে আমি আপনাকে যে বলছি যে আমার আর্মির সাহায্য লাগবে, হ্যাঁ। এটা গর্ব করে বলছি না। আচ্ছা, এটা আচ্ছা, আমি আমার ব্যর্থতা, আমার একদম। উইকনেসটা আমি আপনাকে এক্সপোজ করলাম আজকে, যে আমি এখন রিয়ালিটিটা কি ওটা জানতে হবে। আর আমাকে মারাত্মক কথা আমাকে বলছেন। আমার সরকারকে জাজ করার আগে হুম। সবারই রিয়ালিটি ফেস করতে হবে। ওকে। এখানে ওই আমি চিন্তা করলাম যে আইডিয়াল সিচুয়েশনটা কি, হুম। আর আমি থাকলে কি করতাম, ওটা বলে লাভ নাই। ওকে। যেটা আমার হাতে আছে না, সেটা আমার বলতে হবে না, আপনাকে। না, অ্যাবসলিউটলি। আমি তো আব্দুল্লাহ, আর আমি সাইজে খালি বড়, আর কোন দিক থেকে আপনার থেকে বড় না। না, আব্দুল আল ভাবে আমিনের কাছেও একই প্রশ্ন, যে মানে বয়সে তরুণ হলো, শিক্ষায় দীক্ষায় বুদ্ধিতে বিবেচনায় পজিশনে পদে, মানে যদিও আমি এমপি যেটা সেটাকে আমি মনে করি আপনারা আমাদের প্রতিনিধি, আপনারা চাকরি করতেছেন না এখানে, অবশ্যই। সুতরাং মানে ব্যাপারটা 100%। মানে এটা পেশা না, অবশ্যই, মানে অবশ্যই। এটা পেশা না। সুতরাং কোনো এমপি যখন আমি একটু মনে কষ্টই পাই, কোনো এমপি যখন কোনো মানে এই নিম্ন মাঝারি সরকারি চাকরিজীবীদের সাথে নিজেদের তুলনা করে, ইটস নট মানে যাই হোক, আমি একটু আব্দুল আল আমিনের কাছে শুনতে চাই যে আর্মি এখনো মাঠে আছে, সিভিলিয়ান এইডের জন্য আছে, সরকার দলের একজন সদস্য বলতেছেন গর্ব নিয়ে না বললেও মাঠের রিয়েলিটির জন্য আমাদের তাদেরকে রাখতেই হচ্ছে, তারা থাকতে চাচ্ছে না তবুও তাদেরকে রাখতে হচ্ছে, এটা হচ্ছে মাঠের রিয়েলিটি। আপনার কাছে একটু শুনতে চাই জানো আব্দুল আল আমিন, আপনি এটা কিভাবে দেখেন? আমি মনে করি যে হ্যাঁ, মাঠের কিছুটা রিয়েলিটি তো আছেই। আর্মিকে অবশ্যই আর্মির দায়িত্বই পালন করবে, কিন্তু আমাদের এখন যেটা হয়েছে, আওয়ামী লীগের ফ্যাসিজমের পরে পুরো স্টেটটা স্টেবল হইতে এবং হচ্ছে আমাদের পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর অনেকগুলো কোশ্চেন, যেটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবও বলছেন, অনেকগুলো কোশ্চেন আসলে এখনো সলভ হয় নাই, এবং পুলিশ বাহিনীও পুরোপুরি ওই যেই ফরম্যাটে আমাদের পাওয়ার কথা ওইভাবে আমরা পাচ্ছি না। তো এই কারণে মানে আমরা ব্যাপারটা এরকম চাই যে আর্মি তার দায়িত্বই পালন করুক, কিন্তু যতক্ষণ দেশের স্টেবিলিটির কোশ্চেন আছে
আর্মি থাকতে পারে। এটা নিয়ে আমরা মুখোমুখি সিভিলিয়ান গভর্নমেন্টের সাথে আর্মির মুখোমুখি অবস্থানে জোর করে টাইনা আনার কোনো কারণ নেই। কিন্তু আমরা মনে করি যে অবশ্যই এখানে আর্মি অবশ্যই তার কাজেই ফোকাস হবে এবং রাষ্ট্রকে অবশ্যই এই দায়িত্বটা নিতে হবে যে এই যে সালাউদ্দিন সাহেব বললেন না যে পুলিশ বাহিনী নিয়ে এখন অনেকগুলো কোশ্চেন সলভ হয় নাই বা তাদের এখন কিভাবে ফাংশন করবে, এখানে তাদের অনেকগুলো ইস্যু আছে, এই ইস্যুগুলো দ্রুত সলভ করতে হবে। এটা হচ্ছে একটা ইলেকটেড বা একটা গণতান্ত্রিক গভর্নমেন্টের দায়িত্ব, যে কিভাবে তার অধীনের বাহিনীদের নিয়ে বা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, সশস্ত্র বাহিনীর বাইরে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে দিয়ে তার স্টেটের আইন শৃঙ্খলাটা রক্ষা করবেন। এইটা এই ব্যাপারটা দায়িত্ব সরকারের, এই দায়িত্বটা নেওয়া উচিত। আমি মনে করি যে হ্যাঁ, যদি এরকম নিরাপত্তার ইস্যু হয়, আসে, যেমন আমার এলাকায়ও প্রচন্ড মাদকের এলাকা, প্রায় 20টা স্পটের কথা প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব আমার নারায়ণগঞ্জে গিয়ে বলছে যে নারায়ণগঞ্জে 20টা মাদকের স্পট আছে। এখন পুলিশের যে সক্ষমতা, এটা দিয়ে আবার অ্যাকশন নেওয়া যাচ্ছে না, যৌথ অভিযান দরকার পড়তেছে, তো তখন আবার র্যাব, বিজিবি, আর্মির দরকার পড়তেছে। তো এই কারণে আমি সরাসরি তো বিরোধিতা করার কোনো দরকার নেই। আমার লজিক্যাল পজিশন হচ্ছে আর্মি অবশ্যই তার কাজই করবে, সব বাহিনী তার দায়িত্ব পালন করবে, কিন্তু যতটুক না হইলেই না, এই টোনে থাকা উচিত এবং যত দ্রুত সম্ভব পুলিশকে আরো ফাংশনাল করা উচিত, যার দায়িত্ব তারে বুঝাই দেওয়া উচিত। খালেদ ভাই, এটা হচ্ছে নতুন বাংলাদেশ। হ্যাঁ, এখানে আমি আপনার শো শুরুর থেকে দেখি। আগে অনেকে আসতো যারা খালি ঝগড়া করার জন্য ঝগড়া করতো। আমি অ্যাপ্রিসিয়েট করি যে আমিন আজকে যেই সেন্সিবলি একটা কথা বলেছে, আর আমরা একজন আরেকজনের সাথে যে এগ্রি করছি, এটা কিন্তু নতুন বাংলাদেশ। আমাদের এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করা দরকার। অ্যাবসলিউটলি। আমি আপনার দর্শকের মতামত পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝবেন। দর্শকের নাম নাইম খান, উনি বলছেন খালেদ ভাই আজকে দুইজন অতিথিকে কম পেঁচাইছেন এবং দর্শকদের গুরুত্ব কম ছিল। কম পেঁচানোর কারণ হচ্ছে যে এরা দুইজন আমার খুবই স্বজনপ্রীতি করছি ভাই, এরা দুইজনই আমার খুব প্রিয়, এখন কি করব। আরেকটা মতামত হচ্ছে যে আরেকটা ভালো মতামত আছে, উনি মিরাজ বাবু ওনার নাম, উনি বলছেন যে আমরা চাই আপনার সাথে তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমানকে দেখতে চাই, এটা আপনার দ্বারা সম্ভব। আই উইশ। আপনারা তো জানেন আমার একটা প্রধানমন্ত্রীর ইন্টারভিউ নেওয়ার ফেটিশ আছে, যেটা আমি এই পর্যন্ত জীবনে করতে পারলাম না, সরকার প্রধান। মানে ডক্টর ইউনূসের ইন্টারভিউ করছি উনি যখন সরকার প্রধান না, সরকার প্রধান হওয়ার পরে তার সেই সুযোগ কপালে জুটে নাই। তারেক সাহেবের সাথে তো দেখা করার সুযোগই পাইলাম না, মানে দেখা মানে আলাদা দেখা করা, বলছিলাম যে ক্যামেরা ট্যামেরা ছাড়া, তাও সেই সুযোগ পাই নাই। সেইটা আজকে না কিন্তু, সেটা আজকে না কিন্তু, সেটা আজকে না কিন্তু, সেটা 6 বছর ধরে সাংবাদিকরা, হ্যাঁ ইদানিং তো সাংবাদিকরা দেখা করতেছেন, আপনি হুমায়ুন ভাইরে বলেন। না, সেটা 6 বছর ধরে চলতেছে, আজকে না কিন্তু, 6 বছর ধরে চলতেছে। যখন তারেক সাহেবকে নিষিদ্ধ করা হয়েছে, তখন থেকে আমি উনার পিছনে লাগা আছি। উনার সঙ্গে আমার কথা হয়েছে কয়েকবার, উনারে বলছি আপনি আইসা সামনে বলেন, উনি বলে যে না আমি সামনে বলতে চাই না। এখন কি করবো? এখন সেইটাও সরকার প্রধান হওয়ার আগে তেলেও তবু কইতে পারতাম, সেটা তো না। শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাইছিলাম, ওই সময় তো দেই নাই, প্রধানমন্ত্রী থাকতে দূর করে দিছে। পরে ইন্টারভিউ নিতে চাইছি, বলছি যে আচ্ছা ঠিক আছে, আইন ভাঙ্গা হইলেও তার ইন্টারভিউ নিতে চাই। পরেও তো তার মানে সে তো দিবেই না, মনে হয় তার ছেলেই দেয় না আমার ইন্টারভিউ, আর সে দিবে মানে তো। খালেদ ভাই, টোনটা আমি চেক করে নিচ্ছি, আবার বলছি দেশে আসেন। আমিও হুমায়ুন ভাইয়ের টোনেই বলতেছি, দেশে আসেন, নারায়ণগঞ্জেও আসেন, আগের বাংলাদেশ নাই, না আসবো। বাংলাদেশে তো অবশ্যই, মানে বাংলাদেশ তো মানে আমি তো বাংলাদেশেই থাকি আসলে, এটা তো বাংলাদেশের একটা এক্সটেনশন। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাদের সাথে অনেক দর্শক ছিলেন এবং দর্শকরা অনেক ধরনের মন্তব্য করেছেন। আমার মনে হয় যে এটাকে সবচেয়ে ভালো সাম আপ করেছেন যে হুমায়ুন কাদের চৌধুরী। উনি বলছেন যে এইটাই নতুন বাংলাদেশ, যে নতুন বাংলাদেশে আমরা পরস্পরের সাথে কাদা ছোড়াছড়ি না করেও নিজেদের বক্তব্যটা বলতে পারি। এবং জনাব আব্দুল আল আমিন কোনো সময় তিনি আগে জবাব দিয়েছেন, কোনো সময় পরে জবাব দিয়েছেন, কিন্তু তার মধ্যে আমি যেটা হচ্ছে এনসিপি নিয়ে খুব সহজ আর কি বলা যায়, হ্যাঁ ওরা কাউকে মানে না খুব, কিন্তু আমি তার মধ্যে কোনো ধরনের ডিসরেসপেক্টের ছায়াও আমি দেখি নাই, আগেও দেখি নাই, পরেও দেখি নাই। মানে আমি জানি না, মানে আপনি কি আসলেই এত সুইট? আমরা পাশাপাশি আসুন, কাছাকাছি। দাদা থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে একটা নতুন বাংলাদেশ দেখতে চাই এবং আমাদের যেগুলি আসলে সমস্যা, আমরা বাণিজ্য চুক্তিটা নিয়ে আমরা সংসদে আলোচনা দেখতে চাই। আমরা হামে আর একটা শিশুও মারা যাক, এটা 2026 সাল, সেটা আমরা চাই না। কি করে কেমনে কি করবেন হুমায়ুন কাদের চৌধুরী, এখন আপনারা ক্ষমতায়, আমরা আপনারই গিয়েই ধরমু, আর কাউরে তো পাবো না, কারণ সালাউদ্দিন সাহেব আমাদের আওতার বাইরে, তারেক সাহেবরে তো আর কই পাবো, আপনারই পাবো। আপনি আমগরে চক্ষু লজ্জায় হইলো, আমি আর আমিন গিয়ে আপনারই ধরতে হইব, আমগো আর উপায় নাই।